না না না, আর একটা থাকবো না, আজই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই সময় তোর বাড়ি ছেড়ে যাওয়া উচিত নয়। থামো, একটা বিধবা মেয়ে মানুষ আজ 1 মাস হলো শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, এটা কি উচিত কাজ হচ্ছে? আমি কি করবো বল? সত্যি তাতে তোমার হয়তো মাথা ঠিক নেই। শোক একেবারে উঠে উঠেছে, আর যেন কারোর স্বামী মারা যায় না, উনি এ জগতে একাই বিধবা হয়েছেন। আসতে বল, কেউ শুনতে পাক। শুনতে পাক, আমি কারো ভাই না পড়ি যে সত্যি কথা বলতে ভয় পাবো। ওই সাজে পাড়া প্রতিবেশী দেখলে কি ভাবে বলতো, এরপর সম্পূর্ণ বিয়ে দিতে পারবে? আমিও তো সেই ভয়ে মরছি। আজকেও দেখলাম সে যে বুঝে জানা কোথায় বেরিয়ে গেল, সন্ধ্যা হয়ে এলো, এখনো বাড়ি ফেরার নাম পর্যন্ত নেই। ওকে কিছু বলছো না কেন মা? আরে আমি বললে ওকে শুনবে? সত্য মারা যাওয়ার পর থেকে ও তের জন্য বেড়েই উঠেছে, মুখের উপর চ্যাটাং চ্যাটাং করে কথা বলে। তোমার বলা উচিত। এতই যদি সদম ও সারা শখ, তাহলে শাঁখা সিঁদুর পরে বাড়িতে বসে থাকুক, ওই বাইরে গিয়ে ঢলানি করে চলবে না। বড় বৌদি বাইরে না গেলে তোর এই বোনের বিয়েটা কি করে হবে রে ছোটন? কেন বাড়িতে কি আর লোক নেই? তাদের বুঝে বিয়ের চিন্তা নেই? আমি তো আগে 50,000 টাকা দেবো বলেছি। আজকাল 50,000 টাকা একটা পুতুলেরও বিয়ে হয় না ছোটন। আমরা না হয়তো ভিখারির মতো বিয়ে দেবো। তবু একটা বিধবা মেয়ে মানুষ সাধবা সেজে বাড়ির বাইরে মাঝ রাত পর্যন্ত গিয়ে রোজগার করে নিয়ে আসবে, আর সেই নোংরা টাকায় তোর বিয়ে দিতে হবে। ওই বড় বৌদি নামে নোংরা কথা বললি তোর জিভ খসে পড়বে। ওই দেবী রঙে কলঙ্কের কালি মাখানোর চেষ্টা করলে এই সংসারটা জোড়া বাঁধতে তলিয়ে যাবে। তুই চুপ কর। যে নিজের হাতে নিজের মুখে কালি মাখায়, তার হয়ে বেশি ওকালতি করিস না। আমরা যেন বিধবা হইনি, সবটা পুঁজি ওর একার। যে গেছে সে তো আমার নিজের ছেলে। এই বয়সে আমি পড়ে রইলাম, অমন একটা জোয়ান ছেলেকে ভগবান কেড়ে নিল। এই যে বিধির বিধান, মেনে নিতেই হবে। সংসার তো আর কারোর জন্য থেমে থাকে না। আপনি ঠিক বলেছেন মা, জীবনের রেলগাড়িতে অ্যাক্সিডেন্ট করলেও তার চলা কখনো থেমে থাকে না। এই যে আপনার তো ঠিক চিনতে পারলাম না। আমি যতদিন হারলাম কলকাতা রেল কোম্পানির হেড অফিস থেকে এখানে এসেছি। দুর্ঘটনার এতদিন পরে আপনারা আমাদের খোঁজ নিতে এলেন। কি করবো বলুন, সরকারি কাজের কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনেই আমাকে এখানে আসতে হয়েছে। বলুন বাবা, আপনি কি জন্য এসেছেন? আপনার দুঃখে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, তবে একটা ছোট্ট আশার আলো নিয়ে আমি এখানে এসেছি। আশার আলো? কিসের আশার আলো বলুন? সত্যবাবুর মৃত্যুর জন্য রেল কোম্পানি 5 লক্ষ টাকা মঞ্জুর করেছে। 5 লক্ষ টাকা? দেখলো তো মা, দেখলে দাদা যাওয়ার সময় বলেছিল সম্পূর্ণ বিয়ের টাকা সম্পূর্ণ করবে, অথচ নিজের জীবন দিয়ে কিভাবে সম্পূর্ণ বিয়ের টাকাটা পাঠিয়ে দিল। আমার বিয়ে টাকা কেন বলছো? ও টাকা বৌদির টাকা। তুই চুপ কর। টাকার ব্যাপারে তোর কথা বলার কি দরকার? সকালে বাড়ির কর্তা, ও যা ভালো বুঝবে তাই করবে। তাহলে বৌদির সারাটা জীবন কি করে চলবে? আরে আমরা তো আছি। বৌদি একা মানুষ, আমাদের সংসারে মাথার উপর আর এক মায়ের মতো বসে থাকবে। তাছাড়া দাদা বড় তোকে ভালোবাসতো, ওই টাকাটা যদি তোর বিয়েতে খরচা না হয় তাহলে দাদার আত্মা যে কষ্ট পাবে। আমি জানি বৌদি দীর্ঘশ্বাস আর চোখের জল আমার নতুন জীবনে চলার পথকে পিছল করে দেবে। আমার বিয়ের কোনো দরকার নেই। তোমরা ওই বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দিয়ে এসো, তাহলে বৌদির শেষ সম্মান ওই সরকারি টাকায় আমাদের কাউকে হাত দিতে হবে। ঠিক আছে, আগে টাকাটা তো হাতে পাই। ঠিক বাবা, টাকাগুলো হাতে দিন। তার আগে ওই কাগজে সই করতে হবে। দিন, কাগজটা আমাকে দিন। মা তো চোখে কম দেখেন, তাই আমি কাগজটা সই করে দিচ্ছি। না, আপনাদের কারোর সইতে কাজ হবে না, সই করতে হবে সত্যবাবুর স্ত্রীকে, তবেই 5 লক্ষ টাকার চেক পাবেন। তিনি কোথায়? এ কেমন নিয়ম রে বাবা? ছেলের মা পর হয়ে গেল, আর পরের বাড়ির মেয়ে হলো কিনা সব টাকা পয়সার মালকিন। আই তো তাই বলে না। ইস, বৌদি যে এই সময় কোথায় গিয়ে বসে রইলো? আমি একটু বরিশালটা দোকানে গিয়েছিলাম ঠাকুরপো, আমার গয়নাগুলো ভেঙে ঠাকুরজির জন্য নতুন করে গড়তে দিয়ে এলাম। ঠিক আছে, এসো মা এসো। কি বলবো দুঃখের কথা, টাকা দিয়ে কি ছেলে স্বামী ক্ষতিপূরণ হয়? তবু সরকার যখন পাঠিয়েছে সে টাকা তো নিতেই হবে। দাদার অ্যাক্সিডেন্টের জন্য রেল কোম্পানি থেকে ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা পাঠিয়েছে।
5 লাখ টাকা ক্ষতিপূরণ? চোখে তাপে আর সেসব কথা কি আর তোমার মনে আছে বৌমা? তবু সরকারি কাগজে তো লিখেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। 5 লাখ টাকা, ওই টাকাটা পেয়ে গেলে তো ঠাকুরজি বেঁচে তো আর আমাদের কোনো চিন্তা থাকবে না। আমরা তো এতক্ষণ এই কথা বলা বলি করছিলাম। সম্পূর্ণ বিয়েতে ওই টাকাটা খরচা হলে তোমার কোনো আপত্তি নেই তো বৌদি? ছি ছি, আমি আপত্তি করবো কেন? কিন্তু বৌদি, ও টাকা তোমার, আমরা কেউ তো ছুঁতে পারবো না। ওই টাকা আমিও ছুতে পারবো না রে মা, ওই টাকা আপনি নিয়ে নিন। নিশ্চয়ই নেবো মা, নিশ্চয়ই নেবো। তার আগে তুমি একটা সরকারি কাগজে সই করে দাও। সরকারি কাগজ? হ্যাঁ, সত্যবাবুর ডেথ সার্টিফিকেট। তিনি যে মারা গেছেন সেটা স্বীকার করে নিয়ে এই কাগজে সই করতে হবে, তবেই আপনি 5 লক্ষ টাকার চেক পাবেন। না, উনি মারা গেছেন এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। সই করতে হলে অন্য কেউ করুক, কিন্তু ওই কাগজে আমি সই করতে পারবো না। তাহলে এই কাগজ আর চেক আমাকে ফিরিয়ে নিয়ে দিতে হবে। আপনারা যা খুশি করুন, আমি বিশ্বাস করি কয়েকদিন ঠিক ফিরে আসবে। তাই তো এখনো শতবার ব্যস্ত নেই, আমি ওর জন্য অপেক্ষা করে আছি। আপনার বিশ্বাসের অমর্যাদা আমি করতে পারবো না, তবু জানি এটা ঠিক না। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার বিশ্বাসের মর্যাদা রাখেন। চলি, নমস্কার। এই তুমি কি করলে বৌমা? জেনে শুনে সম্পূর্ণ এত বড় সর্বনাশ করলে। বৌদি আমার কোনো সর্বনাশ করেনি মা, বরং আমি বৌদির সর্বনাশ করেছি। আমার জন্য বড়টাকে ধান বাঁধে যেতে হয়েছিল। আমার বিয়ের চিন্তাতেই তোমাদের চমকছে না মুখগুলো আমার চোখের সামনে একটু একটু করে বদলে যাচ্ছে। মনে হচ্ছে এই সন্তানের জন্য তাই শুধু আমি আর আমি নারী সম্পূর্ণ না। বৌদি, বেঁচে থাকতে যে মানুষটাকে আমরা চুষে খেয়ে ছিপড়ে করে দিয়েছি, মরার পরে সে ছিপড়েটুকু দিয়ে আমাদের সুখের সূর্যে আরামের গদি বানিয়ে নিশ্চিন্তে শুয়ে সুখের ঘুম ঘুমাতে চাইছি। সম্পূর্ণ আরে ছোটা, হ্যাঁ, বাস্তব সত্য কথাটা এই সমাজের মানুষের কাছে আমাকে চিৎকার করে বলতে দে। দাদার ডেড বডি নিয়ে ভাই আর ছেলের ডেড বডি নিয়ে মা আজ ব্যবসায় হয়েছে, ব্যবসা। একবিংশ শতাব্দীর নবীন বাঙালির সত্য বদলে আজ তার সংসারের কাছে শুধু একটা দামের নামের মাল, শুধু একটা দামের নামের মাল, শুধু একটা দামের নামের মাল। শোনো, কথা শোনো ঠাকুরজি, কথা শোনো। খবরদার! তুমি ওই বাড়ির ভেতরে ঢুকবে না। কি বলছেন মা? মা ঠিকই বলছে। অসতী পুরোটা মেয়ে মানুষ বিধবা হয়ে সাধবার বেগ ধরতে তোমার লজ্জা করে না? ঠাকুরপো, এ বাড়িতে বাস করে ওইসব নষ্টামি করা চলবে না। কাল সকালের মধ্যে এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। না মা না, আপনার ছাড়া এই বাড়ি ছাড়া এই দুনিয়ায় আজ যে আমার অন্য কোনো আশ্রয় নেই। কেন? ওই পুকুরে জল আছে, একটা দড়ি কলসি ম্যানেজ করে ডুবে মরো, গিয়ে যাও। মরতে পারলে তো আমি বেঁচে যেতাম ঠাকুরপো, কিন্তু তোমার বাবার জন্য যে আমাকে বেঁচে থাকতেই হবে। ইস, সতী সাবিত্রী পিস শাশুড়ি এসেছেন। শোনো, আজ তুমি এখানেই থাকবে, কাল সকালে এক কাপড়ে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। এই কথাটা বলে দিয়ে গেলাম। না, আপনি আমাকে যত খুশি গালাগালি করুন, তবে এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলবেন না মা, এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলবেন না। চুপ! আজকে তুমি এখানেই থাকবে। আমি বাড়ির দরজায় তালা দিয়ে আমি শুতে যাচ্ছি। দেখি তোর তেজ ভাগে কি না। মা, মা, শুনুন মা, শুনুন, দরজা বন্ধ করবেন না। ওই ছবিটা আমাকে নিয়ে আসতে দিন। রোজ তাতে ওই ছবিতে মাথা না ঠেকালে আমি যে আমার বেঁচে থাকার জোর পাই না মা। দরজা খুলুন মা, দরজা খুলুন। আমার বিশেষ আশ্রয় শ্বশুরের ভিটে, স্বামীর ঘর ছেড়ে আমি কোথায় যাবো মা, আমি কোথায় যাবো? দরজা খুলুন মা, দরজা খুলুন, দরজা ধারে যদি হারিয়ে
তুমি তুমি এসেছো, তুমি এসেছো। আমি জানতাম, আমি জানতাম তুমি। কি স্বপ্ন, কি স্বপ্ন। না 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 না, এ স্বপ্ন নয়, এ স্বপ্ন নয়। তাহলে তুমি সত্যি এসেছো। হ্যাঁ বড় বউ, জানো, ওরা তোমার ঘড়িটা নিয়ে এসে প্রমাণ করতে চেয়েছিল তুমি নাকি মারা গেছো। ওটা ওটা আমি সবসময় আমার কাছেই রাখি। দাঁড়াও দাঁড়াও, আমি আমি তোমাকে পড়িয়ে দিই। দেখি দেখি তোমার বাহাদুর দেখি। চুপ বড় বউ, ওই কাটা হাতটাতে ওরা ধরে নিয়েছিল আমি মারা গেছি। কি হয়েছিল তোমার? এতটা তুমি কোথায় ছিলে? কলকাতার এক হাসপাতালে। কিন্তু অন্য সময় তো ধানবাদ আর আসানসোলে রেল হাসপাতাল ছিল। হ্যাঁ, দুর্ঘটনার পর ওখানকার হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে কলকাতা আসছিল। তাড়াহুড়োর মাঝে ওরা আমাকে ওই অ্যাম্বুলেন্সে তুলে দেয়। তারপর আমার খবর আর কেউ রাখেনি। আমারও নাম ধাম পরিচয় কিছুই মনে ছিল না। কিছুদিন আগে আমার সব কিছু মনে করতে আমি ওখান থেকে পালিয়ে এসেছি বড় বউ। ওরা কেউ বিশ্বাস করে না যে তুমি বেঁচে আছো। আমাকে এক করে করে দিয়ে ভেতর থেকে দরজায় তালা বন্ধ করে দিয়েছে। এবার এবার কি বলবে? দাঁড়াও দাঁড়াও, আমি ওদের ডাকি। না বড় বউ, ওদের দেখো না। ডাকবো না? না, আমি বাইরে থেকে তোমাদের সব কথা শুনেছি। তাই তো ওরা দরজা বন্ধ করে চলে যাওয়ার পর আমি চুপি চুপি তোমার কাছে চলে এলাম। কেন? বড় বউ, আজ তো আমি একটা মরা মানুষ। তাই তোমরা আমাকে হার বাঁচিয়ে তোলো না বড় বউ। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। ভগবান যখন দুনিয়ার খাতা থেকে আমার নামটা কেটে বাদ দিয়েছে, তখন তাই হোক। আমার ডেথ সার্টিফিকেটে সই করে তোমরা টাকাটা নিয়ে নাও বড় বউ। তাই কখনো হতে পারে না। হতে পারে বড় বউ, হতে পারে। নাহলে আমার ছোট্ট বোন সম্পূর্ণ যে আর বিয়ে কোনোদিন হবে না। কেন হবে না? তুমি যখন একবার ফিরে এসেছো। কে ফিরে এসেছে বড় বউ? কে ফিরে এসেছে? একটা অক্ষম অপদার্থ মানুষ, যারা একটা হাত নেই, পায়ে ভালো জোর পাই না। আমাকে দিয়ে তোমাদের আর কোনো উপকার হবে না বড় বউ। কিন্তু ওই টাকাটা পেলে সম্পূর্ণ নতুন জীবন পাবে। কি পাগলের মতো কথা বলছো? একটা মিথ্যাকে আশ্রয় করে আমরা টাকা নেব? তুমি তো জীবনে কোনোদিন কোনো বেআইনি কাজ করো না। এটাও বেআইনি কাজ নয় বড় বউ, এটাও বেআইনি কাজ নয়। সারা জীবন উপরওয়ালার অর্ডার মেনে কাজ করে এসেছি। সরকারি আদেশে আজ আমি মৃত। তাই এই আদেশটাকেও আমি মাথা পেতে নেব। হয় বড় বউ, হয়। অন্তত সম্পূর্ণ মুখের দিকে তাকিয়ে তুমি আমার কথাটা মেনে নাও বড় বউ। বড় বউ, সারা জীবন তুমি সংসারের জন্য আমি কিছু করতে পারিনি। তাই এইটুকু করার সুযোগ তুমি আমাকে দাও। কোনো চিন্তা নয় বড় বউ, কোনো চিন্তা নয়। তোমার কাছে এই হতভাগ্য বিকলাঙ্গ স্বামীর একটাই অনুরোধ। তোমার সুখের সব আশাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তোমার মুখের হাসিটাকে দুঃখের নিকষ অন্ধকারে লুকিয়ে রেখে আমার ছোট্ট বোন সম্পূর্ণার নবজীবনের আনন্দের হাসিটুকু তুমি আমাকে ভিক্ষে দাও না বড় বউ। তুমি আমাকে ভিক্ষে দাও। ওরা আছে, আমি এখন যাই বড় বউ। না 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 না, আমি পরে আসবো বড় বউ, আমি পরে আসবো। একটু দাঁড়াও। তুমি আমার স্বামী, আমার দেবতা, ইহকালের সুখ, পরকালের পুণ্য। তাই তোমার কথা শুনে যদি আমাকে নরকেও যেতে হয়, সেই হবে আমার স্বর্গের ঠিকানা। তাই এই শাখার সিঁদুর বিসর্জন দেওয়ার আগে তোমাকে একটা প্রণাম করতে দাও। একটা প্রণাম করতে দাও।
আশীর্বাদ করি তোমার এই মনের চোটটা যেন কোনোদিন হারিয়ে না যায় বড় বউ, কোনোদিন হারিয়ে না যায়। কে কে এখানে? আমি এখন যাই বড় বউ, আমি এখন যাই। ওগো তুমি কেঁদিন করে ফিরনা চোখের জল, জীবন গোটা মেলে দিন সবকিছু হয়ে গেল, সবকিছু হয়ে গেল। কেঁদিন করে ফিরনা চোখের জল, জীবন গোটা মেলে দিন সবকিছু হয়ে গেল। সাহসের জন্য আজকের মঙ্গল চিন্তাভাবনা বুঝে যেতে করেছে। এ পাপ যেন তাকে কোনোদিন স্পর্শ করতে না পারে ঠাকুর, কোনোদিন তাকে স্পর্শ করতে না না না, এত বড় অন্যায়, এত বড় নোংরামি এরপরে আমি কিছুতেই করতে দেবো না। আমি নিজের কানে এখানে একজন পুরুষ মানুষের গলা শুনেছি। কোথায় সে কালা মুখে ছাদে থাকে, তাকে ঘরে ঢুকেছিস বল? আমার ইষ্ট দেবতার সাথে তিনি আজ আমাকে জানালেন যে আপনার ছেলে আর বেঁচে নেই। আপনারা থানায় খবর দিন, আমি সরকার কাগজে সই করবো। আর আপনারা আসুন, আমার সাথে সীমা বুঝে দিন, আমার হাতে ছাতা ভেঙে দিন, আমাকে সাজিয়ে দিন বিধবার সাজে। এই আমি সিঁদুর মুছে দিলাম, মুছে গেল নিমন্ত্রিত অতিথিদের গাড়ি নহবদা থানায় ছেড়ে মেতে উঠেছে সারা বাড়িটা। ফুল আর আলো রোশনাই দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ আর সজলের ফুলসজ্জার ঘর। কতদিন পর আমার হতভাগিনী বোনটা আজ সুখের মুখ দেখতে চলেছে। কিন্তু আমি এমন এক হতভাগ্য দাদা যে হতভাগীকে গিয়ে আশীর্বাদ করার সাহস বা ক্ষমতা আজ কোনোটাই আমার নেই। তাই তো দূর থেকে মমতাকে দেওয়া বাবার আশীর্বাদের উপর কয়েকটা কারোর হাতে পাঠিয়ে দিয়ে দূর থেকে হতভাগীকে আশীর্বাদ করে অন্ধকারের মানুষ আমি আবার অন্ধকারে ফিরে যাব। না, আপনার বিশ্বাস করুন, আমি চোর নই। কি হয়েছে জাদু? কি এই দেখুন বেটা চোর মাঝরাতে অনুষ্ঠান বাড়িতে চুরি করতে
মধ্যে ঢুকে পড়েছিস? না আপনারা বিশ্বাস করুন, আমি চোর নই, আমি চোর নই। চোর নই? দেখি দেখি কি শুনেছিস, দেখি দেখি। হ্যাঁ? বেটা চোর, একটা হাত নেই তবু হাত সাফাই। বেটা চোর কোথাকার? আমি শুনে মোর ভোটে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে। বেটা চোর কোথাকার? মাঝ রাতে অনুষ্ঠান বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ার পরও তুই বড় বড় কথা বলছিস। আজ আমি তোকে মেরেই ফেলবো, মেরে আজকে শুভদিনে কাউকে মারবেন না, ছেড়ে দিন, যেতে দিন ওকে। হ্যাঁ হ্যাঁ, ওর চেহারা দেখে তো ওকে চোর বলে মনে হচ্ছে না, পাগল কিংবা ভিকিরি টিকিরি হবে। খাওয়ার লোভে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। ছেড়ে দাও ওকে। ভিকি, যাবো, দেখ তোর হাতে কোথায় কি আছে। এই দেখি দেখি দেখি। না না না, এটা আমি দেখাবো না, এটা আমি দেখাবো না। কি আছে দেখাও না। না না, আমি দেখাবো না, আমি দেখাবো না। থাক না, একটা হাত কাটা ভিখারি মানুষ, ওর হাতের মধ্যে এমন কি দামি জিনিস থাকতে পারে? দাও দাও দাও, দেখাও দেখাও। না না, আমি দেখাবো না, আমি দেখাবো না। দেখাবি না? চাপ ভাগ। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারা আছে এই যে তুমি কে আমি ছোট 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 ভগবতী আমায় ছেড়ে যেও ওই দেখো, কিছু একটা সরিয়েছিল, এখন ধরা পড়ে ভয় পেয়ে ফেরত দিয়ে গেল। ওই দেখি বৌমা, দেখি 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 কি এ তো বহুদিনের একটা পুরনো রূপোর টাকা। না না না, এই জিনিস তো আমাদের না। তাহলে ফেরত দিয়ে গেল কেন? আমি ঠিক বুঝতে পারছি না। না বৌমা, এটা ওই অচেনা মানুষটার আশীর্বাদের দাম হিসেবে তোমাকে দিয়ে গেছে, তুমি এটা রেখে দাও। এখন চলো, সবাই ফুল সজ্জার ব্যবস্থা করবে। চলো। কার প্রসঙ্গে হবে বাবু? দাদা বাবু কোথায়? অচল কোথায় বলেন? সজল তো ফেরেনি, রাত 10টা নাগাদ কোথায় যেন সে বেরিয়ে গেল। What? বেরিয়ে গেছে? ফুল সজ্জার রাতে নতুন বরকে বাড়ি ছেড়ে বেরোতে নেই, ওটাও জানে না কোথায় গেছে। মৌহার সঙ্গে বেরোতে দেখেছি। বহুয়ার সঙ্গে বেরোতে দেখো, তুমি তাকে বাধা দিতে পারলে না। জোর করে বিয়ে দিলে এমনি হয়? কেউ তাকে জোর করেনি, সে নিজেই এই বিয়েতে মত দিয়েছিল। ছি ছি ছি, রাত 1টা বাজতে চললো, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। এমনি করে মজুমদার বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। মজুমদার বাড়ির মান সম্মানের চিন্তা থাকলে এই বিয়ে তুমি কিছুতেই হতে দিতে না। All your time, not a single one. আমি এখনই বহুয়ার বাড়িতে যাচ্ছি। যা তো এই ড্রাইভারকে গাড়ি বার করতে বল। গাড়ি আমি গ্যারেজে তুলে দিয়ে এসেছি বাবা। এই যে এতক্ষণে বাড়ি ফেরার কথা মনে বললো তোমার? বিবাহিত জীবনের প্রথম রাতে এই মেয়েটার কাছে তুমি কি পরিচয়টা তুলে ধরলে, একবার ভাবতে পারো? বাবু, এখন ওইসব কথা থাক, অনেক রাত হয়েছে, ফুলসজ্জার ব্যবস্থা করতে হবে তো। ফুল সজ্জার ফুলগুলোকে ও আজ নিজে 2 পায়ে মারিয়ে শেষ করে দিয়েছে। আস্তে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, এতদিন আমিও তাই জানতাম, কিন্তু আজকের এই ঘটনার পর কাউকে যদি ছোট লোক বলতে হয়, সেটা আয়নার দিকে তাকিয়ে বলতে হবে। ধন্যী মেয়ে তুমি, ওই আজপাগলা মানুষটাকে কি খাইয়ে বধ করেছিলে কে জানে, কিন্তু তোমার কাছে বন্দী হয়ে থেকে আমি সজনের জীবনটা কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। ঘাবড়িও না সজল, ঘাবড়িও না, আমি তো আছি। কথায় বলে না, মামা ভাবনা যেখানে, সমস্যা নেই সেখানে। বিয়ে করেছো বলে তুমি তো তোমার দামি মাথাটা কারোর কাছে বিক্রি করে দাওনি। বৌদিমণি, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, দাদা বাবুকে নিয়ে এসো, ফুলসজ্জা ঘর ঢোকার আগে আমরা 3 জনে মিলে একসঙ্গে খাবো, কেমন? আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি এ ঘরেই শুয়ে পড়ছি। আজ নিজের ঘরে থাকবার সম্পূর্ণ অধিকার আপনার আছে, শুধু অধিকার নয়,
সেটাই হিন্দু ধর্মের নিয়ম। তারপরেও যদি আপনাকে অন্য ঘরে থাকতে হয়, তার আগে বলুন ওই মেয়েটা কি? আজকে রাতে তোমাকে আমি মিথ্যে কথা বলবো না। মোহনকে আমি ভালোবাসি, মোহন আমাকে ভালোবাসে। তাহলে তাকে বিয়ে করলেন না কেন? প্রত্যেকটা ব্যাপারে মোহনকে ভুল বুঝে বাবার কথায় রাজি হয়ে গেছিলাম, কিন্তু আজ জানলাম ও সম্পূর্ণ নিত্য। আর আমার কি দোষ বলুন? না, তোমার কোনো দোষ নেই। তোমার শিক্ষা আমার বংশ ভালোবাসা ছাড়া কারো দেহটাকে গ্রহণ করা সবচেয়ে বড় পাপ। তাই তাই পরিপূর্ণ স্ত্রী হিসেবে তোমাকে গ্রহণ করার আমার কোনো অধিকার নেই। তাহলে একটা মিথ্যে পরিচয় নিয়ে সারাটা জীবন এখানে করে থাকতে হবে? আমাকে এইভাবে অপমান করতে আপনার বিবেকে বাধ্য না? অপমান? অপমান নয়, অগ্নি সাক্ষী রেখে মন্ত্র করে যাকে বিয়ে করেছেন সে কোনোদিন আপনার সত্যিকারের স্ত্রী হতে পারবে না। তবু সারাটা জীবন এই শাখা শিবিরের বোঝা বয়ে বেড়াতে হবে। এর চেয়ে বড় অপমান একটা মেয়ের জীবনে আর কি হতে পারে? তুমি শুধু তোমার নিজের কথাই ভাবছো। বুঝতে পারো আমি কি পেলাম জীবনে? মোহনকে আমি কোনোদিন স্পর্শ করিনি, করবো না। বিবাহিত স্ত্রী হয়ে তোমাকে স্বেচ্ছায় দূরে সরিয়ে রাখতে হচ্ছে। নিজেকে এর চেয়ে বড় শাস্তি আর কি দেব তুমি বলতে পারো? আপনি যদি পারো তোমার মন থেকে ক্ষণিকের স্মৃতিটুকু মুছে ফেলে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করো। যার জীবনটাকে আজ আপনাকে বিরাট প্রশ্ন করে তুলেছে, সে আজ আপনার কথার কি উত্তর দেবে? শুধু এটুকু বলতে পারি, যে হিসাবেই আপনাকে সুখী করাই কর্তব্য। তাই কোনো দিন স্ত্রীর দাবি আপনার কোনো কাছে আমি আপনাকে বলতে পারি না। আপনি যেভাবে ইচ্ছে জীবন কাটাবেন, শুধু যেন এইটুকু জানতে পারি আমি নিজেকে বঞ্চনা করেও আপনাকে সুখী করতে পেরেছি। আপনাকে সুখী করতে গিয়ে এই দুঃখকে হাসি মুখে বরণ করে নিয়েছি। আমি দুঃখকে হাসি মুখে কি চেয়েছিলাম আমি, কি যে পেলাম, কি চেয়েছিলাম আমি, কি যে পেলাম। জীবনে উঠিলে সুখ, জীবনে উঠিলে আমি চোর নই, আমি ঘটক। রাতের বেলায় গৃহস্থ বাড়ি জানালে উঁকি দিচ্ছ কোন মতলে? তোমার প্রীতি আমি পার করছি। ও মা, শিগগির এসো মা, শিগগির এসো। এই দেখো মা, এই দেখো এতদিনে বৌদির রসের নাগরকে আমি হাতে রাতে ধরেছি। রাত 10টার সময় বৌদির জানালা নিচে দাঁড়িয়ে ইশারা করছিল। হ্যাঁ, আমি জানলা দিয়ে ওনাকে ইশারা করে দরজা খুলতে বলেছিলাম। চুপ করো! আমার বুক ফুলিয়ে কথা বলতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে কেন? এতে আমার দোষের কি হলো? দরজা না খুললে আমি ভেতরে ঢুকবো কি করে? তোর ভিতরে আমি ঢোকা বের করছি। দিনকাল গিয়ে এককাল দেখেছে, এখনো বিধবা মেয়ে মানুষের করে রাত কাটে। ছি 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 ছি, কি অশ্লীল ভাষা! বাড়িতে আমার বিবাহযোগ্য মেয়ে আছে, মেয়ের মা যদি এইসব কথা শোনে আমাকে প্রদীপার পিটিয়ে পাপড় ভাজা করে দেবে। আমরা থাকতে তোমার মেয়ের মাকে অত কষ্ট করতে হবে না, সে কষ্ট আমরাই করছি। তা তো করবেন, তা তো করবেন। তার আগে আমার কথাটা শুনুন। আমি আপনাদের পাশের গ্রামে মেয়ে দেখতে এসেছিলাম, ফিরতে রাত হয়ে গেল। তাই এই অঞ্চলে আপনারই আমার ছেলে যারা, ভাবলাম আপনাদের বাড়িতে রাতটা কাটিয়ে আপনার বাড়ির মেয়ে সম্পূর্ণ খবরটা দিয়ে যাই। তার যে ভীষণ বিপদ। কি হয়েছে সম্পূর্ণ? এই যে মা, আপনি এতক্ষণ এলেন। মহারাজ,
লজ্জা ঘেন্না কিছুই নেই, ফষ্টি নষ্টি করতে আসে, মুখ পুরো আমার মে করছে। মা, এসো, আমি কি শুনছি? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। যিনি বলছেন তিনি তো আমার মা। সেই মায়ের কাছে যদি মা ডাকের মর্যাদা না থাকে তাহলে ছেলে মেয়েদের আর কিসের লজ্জা? আপনি বলুন ঘটক মশাই। আমি আগে এত কিছু জানতাম না, বিয়ের পর জানলাম মহুয়ার জালে সজল আটকে আছে। সম্পূর্ণকে বিয়ে করলেও এক ঘরে থাকে না। কি বলছেন আপনি? তাই এত বিপদের কি হলো? জামাই জাহান্নামে যায়, আমার মেয়ে তো সব সম্পত্তির মালিক হয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো মা। পুরুষ মানুষের এমন একটু বাইরে টান থাকে, ওসব ধরতে নেই। বেটা, তুমি এই রাত দুপুরে খবরের ছুতো করে এখানে ফষ্টি নষ্টি করতে এসেছো? আপনারা এই কি বলছেন? আপনাদের বাড়ির বড় বউ যে সাক্ষাৎ মা লক্ষ্মী। লক্ষ্মীর ছাপিতে যে আজ খুন ধরেছি ঘটক মশাই। তার পদ্ম ফুলের আসন বাঁকে ডুবে গেছে, পূজা করে রাতে বাসর কিনে বসে আছে, শুধু কাল বেচারা না মা, না, আপনার মুখ থেকে আমি অমন কথা শুনতে পারবো না। আমি এখন যাই। সে কি? আপনি তো রাতের আশ্রয়ের জন্য এখানে এসেছিলেন। এই আশ্রয়ের চেয়ে গাছতলায় রাত কাটানো অনেক বেশি সুখের। আমি ঢের ঢের 2 নম্বরী মানুষ দেখেছি, এদের মতো 4 নম্বরী মানুষ এই প্রথম দেখলাম। চার নম্বরই? হ্যাঁ, 4 নম্বরী। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, আহম্মকের চাপ ঘরের কথা যারা করে বাদ, তাই তোমরা হলে আহম্মকের 2 2 4 4 নম্বরই। ওনারা কেচ্ছা করবে আর আমরা সে কথা বলতে পারবো না। ওসব কথা এখন থাক মা। আপনারা কেউ একবার কলকাতায় যান, ঠাকুরজির ব্যাপারে খোঁজ খবর নিন। আর ঠাকুরপো, অত সময় আমার হাতে নেই, ওসব ফালতু ঝামেলা আমি পোয়াতে পারবো না। তাছাড়া আমাদের মেয়ের ব্যাপারটা আমরাই বুঝবো। তুমি এখন গুলদানি ছেড়ে ওই বাসনগুলো মাজতে যাও। বাসন আমার মাজা হয়ে গেছে মা। তাহলে আমার জুতো জোড়া পালিশ করে রেখো। তাহলে আমার আবার অফিস আছে, পটার বিবিকে দিয়ে যদি 2 পয়সা রোজগার না হয় তাহলে কি তুমি বসে বসে খাওয়াতে পারবো না? ঠাকুরপো, আজ তোমার দাদা নেই বলে তার মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ সরকারি সমস্ত টাকা স্বেচ্ছায় তোমাদের হাতে তুলে দিয়ে আজ আমি সর্বশান্ত হয়েছি বলে তুমি আমাকে খাবার মোটা দিলে। ওই টাকা কি আমরা নিয়েছি নাকি? ওই টাকা তো সম্পূর্ণের বিয়েতে খরচ হয়ে গেছে। সম্পূর্ণকে বলে করে আমি এ বাড়িতে আসি। সম্পূর্ণ আপনার সন্তান। চুপ করো, ছোট মুখে বড় কথা বলবে না। এবার বুঝতে পারছো তোমার বৌদির মুখে বড় বড় কথা আসছো থেকে? কার সাহসে, কার সাহসে কথার মুখে ফুল চুরি হচ্ছে? ঠাকুরপো, মিথ্যে বকরাম দিয়ে তুমি আমাকে এ বাড়ি থেকে তাড়াতে চাইছো? মিথ্যে কথা দিচ্ছি? আমি বহুদিন মাঝ রাত্রিতে এখানে একজন পুরুষ মানুষের গলা শুনেছি। ঠাকুরপো, তুমি চুপ করো, চুপ করো। কেন কেন চুপ করবে? যদি ধর্ম বলে কিছু থাকে তাহলে বলো। মা, সাহায্য বলবে না দেখছি। চলো, আমার ঘরে সত্যের ছবি আছে, তুমি তোমার স্বামীর ছবিতে হাত রেখে বলবে সকালটা বলছে তা সত্যি নয় মিথ্যা। না মা, সব সত্যি। সত্যি? হ্যাঁ মা, আপনার ছেলে ছবিতে থাকতে আমি মিথ্যে কথা বলতে পারবো না। রাতে ঘরে কেউ একজন আসে। কে? কে সে? আমি জানতে চাই তোমার ঘরে কে আসে। সে কথা আমি বলতে পারবো না। শুধু একটা কথা বলছি, যে আসে তাকে ফেরাবার সাধ্য আমার নেই। আমি যতদিন বাঁচবো তার জন্য সারা রাত দরজা খুলে বসে থাকবো। হারাম জাতি শয়তানি, এতদিনে তুই পাপের কথা স্বীকার করেছিস, তোর মরণ হয় না কেন? তুই মর মর হারামজাদি, মর মর মর। ওতে কিছু হবে না মা। তার চেয়ে ওই উনুনের আগুনে ওর মুখটা তুমি পুড়িয়ে দাও, তাতে রূপের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। না মা, না, এত বড় নিষ্ঠুর আপনি হবেন না। আপনি আমাকে যত খুশি মারুন, ঠাকুরপুর কথা মতো উনুনের জ্বলন্ত আগুনে আমার মুখটা পুড়িয়ে দিন, যাতে পোড়াবো। এই সমাজ আর না দেখাতে পারে তবু আমার শেষ আশ্রয় স্বামী শ্বশুরের
না মা না, ওকে তাড়িয়ে দিলে সবাই ভাববে আমরা টাকাটা মেরে দেওয়ার জন্য এই কাজটা করেছি। তার চেয়ে ওই বারান্দায় শোয়ার ব্যবস্থা করে ওর ঘরটা ভাড়া দিয়ে যাও, তাতে প্রতি মাসে তোমার হাতে নগদ কিছু টাকা আসবে। হ্যাঁ, সেই ভালো। ওর তো তুই এখানেই পড়ে থাক, বাইরের বারান্দায় পড়ে থাকলে চোখের সামনে আর ফষ্টি নষ্টি করতে পারবে না। নেহাত আমরা ভালো মানুষ বলে তুই প্রাণে বেঁচে গেলি, তাহলে আমার সত্য যদি বেঁচে থাকতো তাহলে তোকে খুন করতো। খুন এতে আমাকে কি কঠিন পরীক্ষায় ফেললে এই সংসারের জন্য আমি আমার স্বামীর সিঁদুরকে বিসর্জন দিয়েছি। সব সংসার শেষ করেও আমি সবার মুখে হাসি ফোটাতে চেয়েছি। তাহলে কান্নাটা আমার পাওনা হলো কেন ঠাকুর? জিদান্তে একবার স্বামীর মুখটা দেখার আনন্দ থেকে কেন তুমি আমাকে বঞ্চিত করলে ঠাকুর? কেন তুমি আমাকে বঞ্চিত করলে? কেন কেন এমনই ভাগ্য ছিল ভেঙে দিলে হাতের শাখা। সামনে ছিল রয়েছি একা, যেদিকে তাকাই শুধু সবাই ফাঁকা, যেদিকে তাকাই